গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস দ্বার কাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই, পর্ব ১। আমার নাম লিপি। আমি ক্লাস 10-এ পড়ি, সায়েন্স গ্রুপ। স্কুলের নাম লালমাটিয়া গার্লস হাই স্কুল। আমি ঠিক করেছি গরমের ছুটিতে একটা উপন্যাস লিখব। উপন্যাসের নাম মাঝে মাঝে তবু দেখা পাই। নামটা সুন্দর না? তবে এই নাম আমার দেওয়া না। নাম দিয়েছেন আহসান সাহেব। আহসান সাহেব আমাদের বাড়িওয়ালা। ৩ তলায় থাকেন, তার অনেক বুদ্ধি। উপন্যাস লেখার আইডিয়াও তিনি দিয়েছেন। আমার ধারণা তিনি সিরিয়াসলি এই আইডিয়া দেননি, ফাজলামি করে দিয়েছেন। তিনি অনেক ফাজলামি করেন। মুখ গম্ভীর করে ফাজলামি করেন বলে বোঝা যায় না। তিনি অনেক রসিকতাও করেন। সর্দারজিদের নিয়ে তার একটা গল্প আছে। যতবার এই গল্পের কথা আমার মনে হয়, ততবারই আমি একা একা হাসি। তার সম্পর্কে আমি পরে লিখব। এখন উপন্যাসটা সম্পর্কে বলি। আচ্ছা, সর্দারজি চোখটা বলিনি, পরে ভুলে যাব। যে কোনো মানুষকে একটা পাতা ফটোকপি করতে দিলে ৫ মিনিটে ফটোকপি করে নিয়ে আসে। শুধু সর্দারজিরা ১ ঘন্টা সময় নেয়, কারণ তারা মূল পাতার সঙ্গে ফটোকপি পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে দেখেন সব বানান ঠিক আছে কিনা। আহসান সাহেব বলেছেন, উপন্যাসের শুরু কয়েকটা লাইনে কোনো না কোনো চমক থাকতে হবে, যেন পাঠক প্রথম কয়েকটা লাইন পড়েই হুকড হয়ে যায়, অর্থাৎ বড়শিতে আটকে যায়। মনে মনে বলে ঘটনাটা কি। উপন্যাসের ওপেনিং আর দাবার ওপেনিং এক না। দাবার ওপেনিং নির্দিষ্ট হয় PK4 কিংবা PK3। উপন্যাসের ওপেনিং নির্দিষ্ট না। তুমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, তবে শুরুতেই থাকবে চমক। আমি বললাম, চমক একটা সস্তা বিষয় না? উনি বললেন, সেটা নির্ভর করে চমকটা কে দিচ্ছে তার উপর। দয়ভাইস্কির চমক আর চাঁদপুরের উপন্যাসিক মোহাম্মদ শাহজাহান মিয়ার বাবলুর চমক এক হবে না। আমি বললাম, মোহাম্মদ শাহজাহান মিয়া বাবলুটাকে? সে কেউ না, সে এক্সিস্ট করে না। পৃথিবীর নিকৃষ্টতম উপন্যাসকের উদাহরণ হিসাবে তাকে এনেছি। বুঝেছ মাই ফ্রেন্ড? আমি বললাম, ইয়াস ফ্রেন্ড। আহসান সাহেবের মেজাজ যেদিন খুব ফুরফুরে থাকে, সেদিন আমাকে মাই ফ্রেন্ড ডাকেন। সমস্যা হচ্ছে বেশিরভাগ সময় তার মেজাজ থাকে খারাপ। আমার সঙ্গে মাঝে মাঝে কুৎসিত ব্যবহার করেন। একবার আমাকে বললেন, তোমার মধ্যে বাদর ভাব আছে, এই তথ্য কি জানো? আমি বললাম, না। তিনি বললেন, বাদর প্রজাতির আছে অপ্রয়োজনীয় বিষয়ে অসীম কৌতূহল, অস্থির স্বভাব। তোমারও তাই। আচ্ছা, এই প্রসঙ্গ এখন থাক। আমি আমার উপন্যাসের শুরুটা ২ ভাবে ভেবে রেখেছি। কোনটা রাখবো এখনো ঠিক করিনি। দুটোতেই চমক আছে। যেমন ক, আমার পাশের ঘরে কে যেন গো গো শব্দ করছে। হঠাৎ শুনলে মনে হবে কাউকে ছুরি দিয়ে গলা কাটা হচ্ছে। খ, ঠিক দুপুরে একটা দ্বারকাক এসে বসলো আমাদের রেলিংয়ে। বসেই মানুষের গলায় ডাকলো, কে আছো, কে? দুটো শুরুতেই চমক আছে, তবে শেষেরটাই চমক একটু বেশি। প্রথমটাই ডিটেকটিভ উপন্যাস ভাব আছে। আমি ডিটেকটিভ উপন্যাস লিখব না, প্রেমের উপন্যাস লিখব। মনে হয় আমি কাকের মানুষের মতো কথা বলাটা রাখব। কাক তো আর মানুষের মতো কথা বলতে পারে না, কাজেই তার একটা ব্যাখ্যা থাকতে হবে। এমন হতে পারে কাক কা কা করছে, সবাই ভুল শুনছে। আহসান সাহেব বলেছেন, তোমাকে চরিত্র বর্ণনা করতে হবে, পুরোটা না হলেও কিছুটা। মনে করো তুমি তোমার বাবার সম্পর্কে লিখছ। তোমার বাবা দেখতে কেমন এটা লিখতে হবে, যেমন পাঠক তোমার বাবা সম্পর্কে খানিকটা ধারণা পায়। তারা ওনার একটা ছবি কল্পনা করতে পারে। তোমার বাবা কত ফুট কত ইঞ্চি এটা বলার দরকার নেই, তবে তিনি লম্বা না খাটো এটা বলতে হবে। তার ওজন কত পাউন্ড কত আউন্স বলতে হবে না। তিনি রোগা না মোটা এটা বলা দরকার। তিনি কি ধরনের কাপড় পরে তা লিখতে পারো। সাধারণত যেসব বর্ণনা লেখকরা এড়িয়ে যান তা দিতে পারো, যেমন কি জুতা পরেন এবং জুতার ফিতা কিভাবে বাঁধেন। আমি বললাম, জুতার ফিতা বাঁধাও লিখতে হবে? তিনি বললেন,
লিখতেই হবে এমন কোনো কথা নেই। তবে তুমি যদি লেখো তাহলে পাঠক ভাববে এই লেখকের পাওয়ার অফ অবজারভেশন তো ভালো। তারা আগ্রহ নিয়ে তোমার লেখা পড়বে। বুঝেছ? আমি বললাম, "ইয়েস স্যার।" তিনি সঙ্গে, সঙ্গে বললেন, "এখন তোমার পাওয়ার অফ অবজারভেশন এর পরীক্ষা। বলো দেখি, আমি যখন বাইরে যাই তখন কোন ধরনের জুতো পরি?" আমি বললাম, "আপনি বাইরে যাওয়ার সময় কখনো জুতা পরেন না। স্যান্ডেল শু পরেন। আপনার ৬ থেকে ৭ জোড়া জুতা আছে। আমি আপনাকে কখনো জুতা পরতে দেখিনি।" তিনি বললেন, "ভেরি গুড।" আহসান সাহেবের কথা মেনে লিখতে হলে তার কাকটার বিষয়ে আরো কিছু লেখা দরকার। আমি লিখতে পারছি না, কারণ তার কাক আমি কখনো ভালো মতো দেখিনি। ক্লাস 8 এ পড়ার সময় একটা দাঁড় কাক সত্যি, সত্যি আমাদের বাসার রেলিংয়ে বসে কা, কা করে ডাকতো। মা আমাদের বলে দিয়েছিলেন কাক ডাকলেই আমরা যেন তাড়াবার ব্যবস্থা করি। কাকের ডাক খুবই অলক্ষণ। মার কথা সত্যি হলেও হতে পারে। কাক ডাকাডাকির কিছুদিনের মধ্যেই আমার দাদি মারা গেলেন। কাক ডাকাও বন্ধ। অনেকদিন কাক ডাকছে না। মনে হয় খুব শিগগিরই আমাদের বাসায় কেউ মারা যাচ্ছে না। আমার দাদির নাম মর্জিনা বিবি। যৌবনকালে তিনি কেমন ছিলেন আমি জানি না। তখন তো তাকে দেখিনি। মৃত্যুর সময় তার চেহারা ডাইনি বুড়ির মতো হয়ে গিয়েছিল। কর্ত, কর্ত চোখ, চামড়া শুকিয়ে প্লাস্টিকের মতো হয়ে বিকট দেখাতো। মাথায় চুল ছিল না। শুধু ডান দিকের কানের কাছে এক গোছা পাটের মতো চুল। চুলের এই গোছা তিনি খুবই যত্ন করতেন। নিজের হাতে তেল দিতেন। কাঠে চিরুনি দিয়ে আঁচড়াতেন। একদিন দেখি বেণিও করেছেন। আমি বললাম, "দাদিমা চুলে বেণি করেছ?" দাদিমা বললেন, "বেণি করলে তো আর কি? তুই?" আমাকে গালি দিলেন তিনি। দাদিমা সারাক্ষণ কোনো না কোনো খারাপ কথা বলতেন। আহসান সাহেব যদিও বলেছেন উপন্যাসে মিথ্যা থাকবে না, মিথ্যায় নাকি কোনো প্রাণ প্রতিষ্ঠা হয় না। তারপর আমার মনে হয় সব সত্যি লেখা উচিত না। ওনাকে জিজ্ঞেস করে জেনে নিতে হবে নোংরা কথা থাকবে কিনা। আমরা তো প্রায়ই নোংরা কথা বলি। আমাদের ক্লাসে একটা মেয়ে আছে, নাম প্রতিমা। প্রতিমার মতোই সুন্দর, কি সরল চেহারা, কি স্নিগ্ধ ছলছলে চোখ। দেখতে মনে হয় ভাজা মাছ উল্টে খাওয়া দূরে থাকুক, সে ভাজা মাছই খেতে পারে না। অথচ এই মেয়ে যে কি অসভ্য, তার মুখে সারাক্ষণ নোংরা কথা। একদিন আমাকে বলে কি, "লিপি, বিয়ে করার সময় খেয়াল রাখবি ছেলে যেন বেটে হয়।" আমি বললাম, "কেন?" প্রথমে গলা নামিয়ে বলল, "বেটে ছেলেদের" বলে সে খ্যাঁক খ্যাঁক করে হাসতে লাগলো অসভ্যের মতো। আরো অনেক উল্টাপাল্টা কথা বলল। আমি তাকে বললাম, "তুই এগুলো কি করেছিস নাকি?" প্রথমে গম্ভীর গলায় বলল, "না করলেও জানি। আমার উপন্যাসে আমি অল্প কয়েকটা চরিত্র নিয়ে আসব। যেমন আমার পরিবারের লোকজন, বাইরের মানুষ হিসেবে শুধু থাকবেন আহসান সাহেব এবং আমার বান্ধবী প্রতিমা। আহসান সাহেব আমার বাবার বন্ধু। বাবা আরমানিটোলা স্কুলে তার সঙ্গে পড়তেন। স্কুলে কিছু, কিছু ছেলেদের বিশেষ, বিশেষ নামে ডাকা হয়। আহসান সাহেবকে ডাকা হতো মার্বেল নামে। কারণ তিনি স্কুলে যেতেন পকেট ভর্তি মার্বেল নিয়ে। আপনারা নিশ্চয়ই একটু অবাক হচ্ছেন, কারণ আমি আমার বাবার বন্ধুকে চাচা না বলে আহসান সাহেব বলছি। এর কারণ হচ্ছে আমি ওনাকে বিয়ে করব। চমকে গেলেন না? আমার উপন্যাসের এটাই সবচেয়ে বড় চমক। এই চমকটা শেষের দিকে আসবে। আমি যে তাকে বিয়ে করব বলে ঠিক করেছি, এ বিষয়টা আহসান সাহেব নিজেও জানেন না। যেদিন জানবেন সেদিন তিনিও চমক খাবেন। যাই হোক, আহসান সাহেব সম্পর্কে বলি। চৌধুরী আহসান উদ্দিন, বয়স ৫৫, রাশি বৃশ্চিক, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, ওজন জানি না, বর্ণ শ্যামলা, পেশা ইঞ্জিনিয়ার, একসময় ছিলেন, এখন ঘরে বসে সময় কাটান, বই পড়েন। বিশেষ চিহ্ন বা চোখের ভ্রুর উপর কাটা দাগ, চুলের বর্ণ কালো, চোখের বর্ণ কালো, বৈবাহিক অবস্থা সমস্যা আছে,
ধর্ম ইসলাম। বৈবাহিক অবস্থার জায়গায় আমি লিখেছি সমস্যা আছে। আসলে কোনো সমস্যা নেই। ভদ্রলোকের স্ত্রী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ভদ্রলোক নিজেই গাড়ি চালাচ্ছিলেন। হুড়মুড় করে গাড়ির উপর একটা ট্রাক উঠে গেল। তার স্ত্রী সঙ্গে সঙ্গে মারা গেলেন। তিনি নিজেও আহত হয়েছিলেন। অনেকদিন হাসপাতালে ছিলেন। এখনো সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। স্ত্রী মারা যাওয়ায় তিনি যে খুব দুঃখিত হয়েছেন তা আমি মনে করি না। স্ত্রীকে নিয়ে তিনি কখনো গল্প করেন না। স্ত্রীর মৃত্যুবার্ষিকীতে মিলাদ পড়ান বা ফকির খাওয়ান না। বেচারির একটা ছবি অবশ্য তাদের শোবার ঘরে আছে। সেখানে এই মহিলা স্বামীর হাত ধরে সমুদ্র দেখছেন। ভদ্রমহিলার মুখ খুব খুশি খুশি, কিন্তু তার স্বামী অর্থাৎ আহসান সাহেব খুব বেজার করে আছেন। ছবিতে তাকে দেখে মনে হয় তার প্রচণ্ড রকমের বাথরুম পেয়েছে। এই মুহূর্তে বাথরুমে যাওয়া প্রয়োজন, নয়তো দুর্ঘটনা ঘটে যাবে। আহসান সাহেবের বৈবাহিক বিষয়ে কোনো সমস্যা নেই, তারপরও আমি কেন লিখলাম সমস্যা আছে। এর একটা কারণ আছে। একদিন আমি ছাদে গিয়েছি আচারের বয়াম আনার জন্য। আমার মার আচার বানানোর ব্যাপার আছে। তিনি হ্যান বস্তু নেই যার আচার বানান না। আমাদের বাসার ছাদে সবসময় ৩০ থেকে ৪০টা আচারের বয়াম থাকে। এর মধ্যে তিতা করলার আচারও আছে। মার আচারের বিষয়ে পরে গুছিয়ে বলবো। এখন আহসান সাহেবের বৈবাহিক সমস্যাটা বলে শেষ করি। ওনার স্ত্রী মারা যাওয়ার আগের কথা। আমি ছাদে গিয়ে দেখি আহসান সাহেব মোবাইল টেলিফোনে কার সঙ্গে যেন কথা বলছেন। বেশ জোরে জোরেই কথা বলছেন। আমি পরিষ্কার শুনতে পাচ্ছি। উনি আস্তে বললেও শুনতে পেতাম, কারণ আমার কান খুব পরিষ্কার। কেউ ফিসফিস করে কথা বললেও আমি শুনতে পাই। আহসান সাহেবের টেলিফোনের কথাবার্তা এরকম। আহসান সাহেব। আপনাকে তো একবার বলেছি, একই কথা রিপিট করে কি হবে? ওপাশ থেকে শোনা যাচ্ছে না, তবে অনেকক্ষণ ধরে কথা। আহসান সাহেব, আমি আমার স্ত্রীর সঙ্গে আলাপ না করে কিছু বলবো না। ওপাশ অল্প সময় কথা। আহসান সাহেব, আমাকে অবশ্যই রেণুকার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। ওপাশে কান্নার মতো শব্দ। আহসান সাহেব, স্টপ ক্রাইং প্লিজ। তোমাকে মনে রাখতে হবে, রেণুকাকে আমি ভালোবাসি বা না বাসি, তার সঙ্গে দীর্ঘদিন বাস করেছি। ওপাশ কি বলল বোঝা গেল না। আহসান সাহেবের বিরক্ত মুখ থেকে ধারণা করি কথাগুলো তার পছন্দ হলো না। আহসান সাহেব, তোমাকে ধৈর্য ধরতে হবে, পেশেন্স। ওপাশ মনে হচ্ছে টেলিফোনের লাইন কেটে দেওয়া হয়েছে, কারণ আহসান সাহেব কান থেকে টেলিফোন নামিয়ে বিরক্ত মুখে টেলিফোনের দিকে তাকিয়ে আছেন। এ সময় আমি স্টেজে ঢুকে পড়লাম, অর্থাৎ ওনার কাছে গেলাম। আমি মাঝে মাঝে এই ধরনের বাক্য লিখব। শুরুতে বুঝতে অসুবিধা হলেও পরে ঠিক হয়ে যাবে। আহসান সাহেব আমাকে দেখে বললেন, হ্যালো। আমি জবাব না দিয়ে হাসলাম। হাসার সময় মাথা সামান্য কাত করে চিন ডাউন করে রাখলাম। মেয়েদের এই অবস্থায় সবচেয়ে সুন্দর লাগে। আমি নিজে নিজে এই তথ্য বের করিনি, ইন্ডিয়ান একটা ম্যাগাজিনে পড়েছি। ম্যাগাজিনের নাম সানন্দা। সেখানে ছবি তোলার সময় কি করতে হবে তাও লেখা আছে। ছবি তোলার সময় চিজ বলা যাবে না, জিভের আগা দিয়ে তালু ছুঁয়ে রাখতে হয়। জিভের আগা দিয়ে তালু ছুঁয়ে রাখলে মুখের চামড়া রিল্যাক্সড হয়, ছবি ভালো আসে। আমি দুভাবেই ছবি তুলে দেখেছি, কোনো বেশ রকম হয় না। তবে একটা গালে চামড়া সামান্য ফুলে থাকে, অন্যটাই থাকে না। আহসান সাহেব বললেন, তারপর লিপি, কি সমস্যা? আমি বললাম কোনো সমস্যা নেই। আমার কাছে এসেছ, হ্যাঁ, বলো কি করতে পারি। আমার সঙ্গে কিছুক্ষণ গল্প করতে পারেন? এখন সম্ভব না, আমি একটা জরুরি টেলিফোনের জন্য অপেক্ষা করছি, কাজেই গেট লস্ট, অর্থাৎ হারিয়ে যাও। ওনার কথা শুনে সঙ্গে সঙ্গে আমার চোখে পানি এসে গেল। চোখে পানি এলে চট করে মুখ সরিয়ে নিতে হয় না, তাতে চোখে আরো বেশি করে পানি জমে। আমি একটা টেকনিক বের করেছি। এই টেকনিকে চোখে জমে থাকা পানি সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। কেউ বুঝতেই পারে না যে চোখে পানি এসেছিল। এই টেকনিক ব্যবহার করে আমি চোখের পানি শুকিয়ে ফেলে বললাম, আমি এসেছি জবা ফুলের ইংরেজি কি জানতে।
ইংরেজিটা বললেই চলে যাব। জবা ফুলের ইংরেজিটা তোমাকে একবার বলেছি। ভুলে গেছি। বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি দেখে নাও, তাহলে আর ভুলবে না। এ সময় তার মোবাইল টেলিফোন বেজে উঠল। মনে হয় জরুরি টেলিফোন চলে এসেছে। আমি মুখ ভোঁতা করে চলে এলাম। তিনি টেলিফোন নিয়ে ব্যস্ত ছিলেন বলে আমার ভোঁতা মুখ দেখতে পেলেন না। আমি বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি নিয়ে বসেছি। জবা ফুলের ইংরেজি নাম খুঁজছি। জবা ফুলের ইংরেজি নাম আমি জানি, চায়না রোজ। তারপরেও ডিকশনারি ঘাঁটছি, কারণ আহসান সাহেব আমাকে ডিকশনারি দেখতে বলেছেন। তিনি আমার গুরু, তিনি যা বলবেন আমি তাই করব। তিনি যদি বলেন, লিপি ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ো তো, আমি বলবো, জি আচ্ছা স্যার, এক্ষুনি লাফ দিচ্ছি, আপনি শুধু বলবেন 1 2 3। সেই বললেই ঝাঁপ দিব। আমাকে ডিকশনারি ঘাটাঘাটি করতে দেখে বাবা বললেন, কি করছিস? আমি বললাম, ডিকশনারি দেখছি। জবা ফুলের ইংরেজি কি দেখছি। বাবা আমার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকালেন। এর অর্থ জবা ফুলের ইংরেজি তিনি জানেন না। বাবাকে আমি খুব ভালো করে চিনি। জবা ফুলের ইংরেজি তিনি যদি জানতেন তাহলে সঙ্গে সঙ্গে বলতেন, জবা বাংলাদেশের অতি কমন এক ফুল, এর ইংরেজি হলো চায়না রোজ। তুমি তো জানো না? আশ্চর্য! স্কুলে তোমাদের কি শিখায়? ক্লাস 5-6 এর একটা মেয়ে যা জানে, তুমি তো তাও জানো না। আমার ডিকশনারি দেখা শেষ হলো। বাবা বললেন, পেয়েছ? আমি বললাম, হুঁ, চায়না রোজ। বাবা বললেন, জবা বাংলাদেশের অতি সাধারণ একটা ফুল। তুমি এর ইংরেজি জানো না শুনে দুঃখ পেলাম। চায়না রোজ অর্থাৎ নাকচ্যাপ্টা চীনাদের গোলাপ। একটা খাতায় 10 বার করে লেখো চায়না রোজ, যাতে আর ভুলে না যাও। আমি খাতা নিয়ে 10 বার চায়না রোজ না লিখে লিখলাম, বাবা নিজেকে যতটা চালাক ভাবেন, তিনি ততটা চালাক না। জবা ফুলের ইংরেজি তিনি জানেন না, ভাব করেছেন যেন জানেন। বাবা বললেন, লিখেছ? আমি বললাম, হুম। বাবা বললেন, 1 মিনিটে লেখা হয়ে গেল। কি লিখেছো দেখাও। যদি দেখি 10 বারের কম লিখেছো তাহলে তোমার খবর আছে। আমি গম্ভীর মুখে বাবাকে খাতা দেখালাম। তিনি হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকালেন। চিৎকার চেঁচামেচি করলেন না। তিনি খাতার পাতা উল্টাতে থাকলেন। আমি ছাদে চলে গেলাম। জবা ফুলের ইংরেজি শিখেছি, এটা আহসান সাহেবকে জানানো দরকার। আহসান সাহেব বললেন, ডিকশনারি দেখেছ? আমি বললাম, হুঁ, চায়না রোজ। আহসান সাহেব বললেন, জবাব আরেকটা নাম আছে। সুই ফ্লাওয়ার অর্থাৎ জুতা ফুল। জবা ফুল জুতা কালো করার কালিতে ব্যবহার করে বলে এই নাম। মনে থাকবে? থাকবে। জবার বোটানিক্যাল নাম হলো হাইবিস্কাস রোজা। পৃথিবীর 5টি দেশের জাতীয় ফুল জবা। এই মুহূর্তে আমার 2টো দেশের নাম মনে পড়েছে, একটা মালয়েশিয়া আর একটা উত্তর কোরিয়া। এই হলো আহসান সাহেব। হ্যান জিনিস নাই যে উনি জানেন না। তার বিপরীত মেরুতে বাবার অবস্থান। তিনি কিছুই জানেন না। কোনো কিছু জানার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। বাবার সঙ্গে আহসান সাহেবের বন্ধুত্ব কিভাবে হয়েছে কে জানে। আহসান সাহেব দিনরাত বই পড়েন। বাবা সব মিলিয়ে 2টো বই পড়েছেন, শরৎচন্দ্রের দেবদাস আর যাযাবরের দৃষ্টিপাত। তিনি কথায় কথায় এই 2টো বইয়ের কথা বলেন। দৃষ্টিপাত থেকে কোটেশন দেন, যেমন, বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। বাবা তার বন্ধু আহসান সাহেব সম্পর্কে বলেন, বিস্তর পড়াশোনা করেছে, তাতে লাভ কি? যা হয়েছে এর নাম বুকিশ নলেজ। বুকিশ নলেজ কোনো কাজে আসে না। আমার মাঝে মাঝে বাবাকে বলতে ইচ্ছে করে, তোমার নলেজ কোন লাইনে, তোমার নলেজ কিভাবে কাজে এসেছে। মেয়ে হয়ে বাবাকে এসব বলা যায় না। সন্তান ও পিতার সম্পর্ক নিয়ে বাবা মাঝে মাঝে হাদিস থেকে উদাহরণও দেন। সেদিন বললেন, আল্লাহ যদি তাকে ছাড়া অন্য কাউকে সেজদা করার অনুমতি দিতেন, সেটা হতো সন্তান পিতাকে সেজদা করবে। এখন বুঝে রাখো পিতার মর্যাদা। মাতার চেয়ে পিতা 10 টাইমস উপরে।
হাদিস জানা ভালো কোনো আলেম পাওয়া গেলে তাকে জিজ্ঞেস করতাম এই হাদিস সঠিক কিনা। বাবা প্রায় হাদিস আওড়ান, আমার ধারণা বেশিরভাগই বানানো। তাকে আমি কখনো কোরআন হাদিস পড়তে দেখিনি। বাবার বলা হাদিসগুলো আসলেই যাচাই করা দরকার। আমাদের স্কুলের যে হুজুর আপা আছেন তার সঙ্গে আমার সম্পর্ক ভালো না। সম্পর্ক ভালো থাকলে তাকে জিজ্ঞেস করতাম। হুজুর আপার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়েছে কিভাবে সেটা বলি। গত রোজার সময় তাকে জিজ্ঞেস করলাম, আপা, জিনেরা কি খাবার খায়? আপা বললেন, খায়। তারা মানুষের মতোই এক ধরনের প্রাণী, তাদেরও খাদ্যের প্রয়োজন আছে। আমি বললাম, তারা কি খাবার খায়? আপা বললেন, মৃত পশুর হাড়, কয়লা এসব তাদের খাদ্য। আমি বললাম, আপা, চীনদের মধ্যে কি মুসলমান আছে? আপা বললেন, আছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও অনেক জিন ইসলাম গ্রহণ করেছে। আমি বললাম, তাহলে নিশ্চয়ই তারা রোজা রাখে। আপা বিরক্ত হয়ে বললেন, এসব জানতে চাচ্ছ কেন? আমি শুকনো মুখ করে বললাম, আপা, আমি একটা উপন্যাস লিখছি। সেখানে ধার্মিক জিনের একটা চরিত্র আছে, এজন্য জানতে চাচ্ছি। হুজুর আবার হেডমিস্ট্রেসের কাছে আমার নামে নালিশ করলেন। হেডমিস্ট্রেস আমাকে ডেকে পাঠালেন। কঠিন গলায় বললেন, লিপি, তোমার সমস্যা কি? আমি বললাম, আপা, আমার কোনো সমস্যা নেই। তুমি নাকি জিনদের নিয়ে উপন্যাস লিখছ? জিনদের নিয়ে কিছু লিখছি না, তাদের বিষয়ে কিছু জানি না। আমার উপন্যাসে একজন ধার্মিক জিনের চরিত্র আছে, এজন্য জানতে চাচ্ছিলাম। হেডমিস্ট্রেস বললেন, তোমার নামে অনেক কমপ্লেন আছে। তোমার বাবাকে আমার সঙ্গে দেখা করতে বলবে। আগামী সোমবার 4টার পরে আসতে বলবে। আমি বললাম, জি আচ্ছা। খারাপ মেয়ে আমি স্কুলে রাখবো না। টিসি দিয়ে বের করে দিব। বুঝেছো? জি আপা। আপা বললেন, বাথরুমে অতি নোংরা কিছু ছবি আঁকা হয়েছে। সেগুলো কি তোমার আঁকা? আমি বললাম, জি না। তবে কে এঁকেছে আমি জানি। আপা চোখ সরু করে বললেন, বলো, কে এঁকেছে? আমি বললাম, কোন এক দুষ্ট জিন এঁকেছে। দুষ্ট জিনরা এই ধরনের কাজ করে। আপা বললেন, সোমবার অবশ্যই তুমি তোমার বাবাকে নিয়ে আসবে। সোমবারে বাবা হেডমিস্ট্রেসের সঙ্গে দেখা করলেন। বেশ অনেকক্ষণ থাকলেন। আমি বারান্দায় হাঁটাহাঁটি করতে লাগলাম। যদি আমার ডাক পড়ে, ডাক পড়ল না। বাবা শুকনো মুখ নিয়ে বের হলেন। আমরা দুজনে রিক্সা নিয়ে ফিরছি। বাবা বললেন, তুমি নাকি জিন নিয়ে বই লিখছ? আমি বললাম, জিনদের নিয়ে বই কি লিখবো? ওদের বিষয়ে কি জানি? বাবা বললেন, সেটাই তো কথা। মা শোনো, শিক্ষকদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। পিতামাতার পরেই শিক্ষকদের মর্যাদা। এই বিষয়ে নবীজির একটা হাদিস আছে। আমি বললাম, হাদিস শুনতে ইচ্ছে করছে না, আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আইসক্রিম কিনে দাও, দুটো আইস ললি কিনে আনো, 10 টাকা দাম। রাস্তার মাঝখানে আইসক্রিম কোথায় পাবো? ওই যে আইসক্রিমের গাড়ি, দুটো কিনবে। আমি দুই হাতে দুটো আইসক্রিম নিয়ে খেতে খেতে যাব। বাবা বললেন, হেডমিস্ট্রেস ঠিকই বলেছে, তোমার মাথায় সমস্যা আছে। বাবা আইসক্রিম কিনে আনলেন। আমি একটা তার হাতে দিয়ে বললাম, একটা তুমি খাবে, একটা আমি খাবো। বাবা মেয়ে দুজন আইসক্রিম খেতে খেতে যাব। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। বাবা আইসক্রিম খেতে খেতে যাচ্ছেন, তার চোখে পানি এসে গেছে। আমার উপন্যাসে এরকম একটা দৃশ্য থাকবে। একটা না, অনেকগুলোই দৃশ্য থাকবে। বাবা শার্টের হাতায় চোখ মুছলেন। আমি বললাম, কাঁদছো কেন? বাবা বললেন, কাঁদবো কি জন্য? চোখ উঠবে, চোখ ওঠার আগে আগে চোখ দিয়ে পানি পড়ে। ও আচ্ছা। বাবা বললেন, ১৯৭১ সালে বাংলাদেশের সবার চোখ উঠেছিল। এই রোগের নামই তখন হয়ে গেল জয় বাংলা রোগ। আমি বললাম, বাবা, তুমি মুক্তিযুদ্ধের গল্প ফাঁদার চেষ্টা করছো। এই রিক্সায় যেতে যেতে মুক্তিযুদ্ধের গল্প শুনবো না। বাবা কিছু বললেন না। আমি লিখতে ভুলে গেছি, বাবা একজন মুক্তিযোদ্ধা। সিলেট এলাকায় যুদ্ধ করেছেন। তাদের কমান্ডার ছিলেন সালে চৌধুরী। বাবার প্রধান আনন্দ মুক্তিযুদ্ধের গল্প বলা। এই আনন্দ তিনি তেমন পান না, কারণ আমরা তাকে গল্প শুরু করতে দেই না, শুরুতেই থামিয়ে দেই।
বাবার আইসক্রিম শেষ হয়েছে, কিন্তু তার হাতে কাঠি রয়ে গেছে। বাচ্চাদের মতো হাতে কাঠি নিয়ে বসে আছেন। বাবা, হুম, তোমাদের টেকেরঘাট অপারেশনের গল্পটা বলো তো। সত্যি শুনতে চাও? হুম, চাই। গল্প তো শুনতে চাও না। এখন চাই। অপারেশন আসলে টেকের ঘাটে হয়নি, হয়েছে জল কলসে। ও আচ্ছা। আমি কোন সেক্টরে ছিলাম তা তো জানো। জানি, ৫ নাম্বার সেক্টরে। ঘটনা হলো কি, ভোরবেলায় সালে চৌধুরী সাহেব হঠাৎ বললেন, সবাই তৈরি হও, লঞ্চে ওঠো। লঞ্চের নামটা কি আগে বলেছি? বলেছ, লঞ্চের নাম পাখি। বাবা গল্প শুরু করলেন। আমি এখন আর তার কথা শুনছি না, অন্য কিছু ভাবছি। এই কাজটা আমি খুব ভালো পারি। ক্লাসে আপারা যখন বক্তৃতা শুরু করেন, আমি অন্য কথা ভাবি। একই এখন রিকশায় একই ব্যাপার ঘটছে। বাবা আইসক্রিমের কাঠি হাতে নিয়ে উত্তেজিত গলায় কথা বলে যাচ্ছেন, আর আমি ভাবছি প্রতিমার কথা। প্রতিমা নতুন প্রজেক্ট হাতে নিয়েছে। এই প্রজেক্টে আমাদের অঙ্ক আপাকে মাসে ২ টো করে উড়োচিঠি ছাড়া হচ্ছে। আমাদের অঙ্ক আপার চেহারা রাক্ষসীদের মতো। মুখ ভর্তি হলুদ চোখা চোখা দাঁত, বয়স ৪০-এর উপরে। এখনো বিয়ে হয়নি। এই রাক্ষসীকে কে বিয়ে করবে? অঙ্ক আপা স্কুলে সেজেগুজে আসেন, ঠোঁটে কড়া লিপস্টিক দেন, গ্রামের মেয়েদের মতো গালে রুচ মেখে গাল লাল করেন। কিছু কুৎসিত তাকে দেখায়। আমার ধারণা সাজগোজের পর তিনি আয়নায় নিজেকে দেখেন না, দেখলে কখনোই সাজতেন না। অঙ্ক আপাকে যে চিঠি পাঠানো হয়েছে তার নমুনা। হুবহু হবে না, একবার মাত্র পড়েছি। ওগো আমার ময়না সোনা লুতুপুতু লুতুপুতু, তুমি যে কমলার বেগুনি ফুলের ছাপের শাড়ি পরে স্কুলে এসেছ, দূর থেকে দেখে আমি মোহিত হয়েছি। কি সুন্দর যে তোমাকে লাগছে চাচ্ছ না, তুতুপুতু লুতুপুতু। আচ্ছা ভালো কথা, তোমার ডান স্তনস কি বায়ের চেয়ে বড়? আমার সেই রকমই মনে হয়। তুমি ডান দিকে সামান্য ঝুঁকে হাঁটো। ডান স্তন অতিরিক্ত ভারী কি এই অবস্থা? চিঠির কথা ভাবতে ভাবতে হঠাৎ আমি শব্দ করে হেসে ফেললাম। বাবা অবাক হয়ে বলল, হাসছো কেন? আমি তো হাসির কিছু বলি নাই। আমাদের একজন সহযোদ্ধা পেটে গুলি খেয়েছে, এখন মরে তখন মরে অবস্থা। এই কথার মধ্যে হাসির কি আছে বুঝলাম না। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস দ্বারকাকে সংসার, কিংবা মাঝে মাঝে তব দেখা পাই, পর্ব ১। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।